শুরুতেই আমরা নজর রাখবো কোচবিহারের দিকে, কারণ আমরা জানি সেখানে লোকসভা ভোটে জেতার পর আজ প্রথমবার কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কোচবিহারে প্রবেশের পরেই নয়া সমীকরণের তথ্য সামনে উঠে আসছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজের সাক্ষাৎ। আপনাদেরকে জানিয়ে রাখি, অনন্ত মহারাজ যিনি বারবার পৃথক পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে সোচ্চার হয়েছেন, সরব হয়েছেন গ্রেটার কোচবিহার নিয়ে, সেই অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একবার জানবো। আবির, একদিকে যেমন আমরা দেখছি যে অনন্ত মহারাজ যিনি বারবার গ্রেটার কোচবিহার নিয়ে সরব হয়েছেন এবং তারপরে বিজেপির রাজ্যসভার সাংসদ হয়েছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এহেন পরিস্থিতিতে লোকসভা ভোটে তৃণমূলের দখলে যায় কোচবিহার। এমন একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ? দেখো, উত্তরের রাজনীতির ক্ষেত্রে অবশ্যই এটা নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে আজকের বৈঠকটি। এটা ঠিক যে 2016 বা 2011-তে তৃণমূল কংগ্রেস রাজবংশীদের অধ্যুষিত যে এলাকা, সেখানকার যে বিধানসভাগুলি রয়েছে, সেখানে যে সংখ্যক ভোট, যে শতাংশের ভোট, যে সংখ্যক আসন তারা পেয়েছিল, 2021 থেকে সেই জায়গাটা সরতে শুরু করে। সেটা অনেকেই বলেন সেটা হচ্ছে যে 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস সেই জায়গা থেকে সরে এবং রাজবংশী ভোটের একটা মস্ত বড় অংশ সেটি চলে যায় হচ্ছে বিজেপির দখলে। এই যে বিজেপির কাছে চলে যাওয়া, তার পিছনে অন্যতম ফ্যাক্টর হিসেবে অনন্ত মহারাজ ছিল, এমনটাই অনেকে দাবি। 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে মোদী বা অমিত শাহের সভামঞ্চ অনন্ত মহারাজকে দেখতে পাওয়া গেলেও একাধিক সময় তিনি যে মন্তব্য রেখেছেন, তিনি যে বক্তব্য রেখেছেন, তাতে বোঝা যাচ্ছিল যে তিনি বিজেপি শিবিরের বেশ কিছু আচরণ, তার প্রতি তিনি অত্যন্ত রুষ্ট। এবং যেটা দেখাও গেল সেটা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর কোচবিহারের মতো যে লোকসভা আসন, সেখানে জয়লাভ করে ফেললো হচ্ছে বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেস। ফলে সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ কোচবিহারের জায়গাতে। তো সামনে যেহেতু 2026 এবং 2026-এ সেই পুনরাতে 2016-র মতোই যে রাজবংশ অধ্যুষিত যে আসনগুলো রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস তাদের দখল বা জয় পেতে চায়। সে কারণে হচ্ছে আজকের এই বৈঠকের ক্ষেত্রে কি সিদ্ধান্ত হতে চলেছে সেটা গুরুত্বপূর্ণ অবশ্যই হতে পারে। আমার সাথে আমার সহকর্মী শুভঙ্কর রয়েছে, আমি তার কাছে যাব। সেটা হচ্ছে যে বারবার ধরে কোচবিহার সংক্রান্ত কোনো বিষয় বা উত্তরের সংক্রান্ত আলোচনার বিষয় হলে রাজবংশী ভোটের কথা বারবার ধরে উঠে আসে। আজকে যে বৈঠক যেটি চলছে, 15 মিনিট হতে চলল, এই সাক্ষাৎকার আগামী দিনে কতটা বদল আনতে পারে উত্তরের ক্ষেত্রে ভোটের ফলের ক্ষেত্রে? হ্যাঁ আবির, দেখো, কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং তৃণমূল নেতৃত্ব এই 9টি বিধানসভা নয় করতে চাইছে 2026-এ আর কি। এবং 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টিতে রয়েছে রাজবংশী অর্থাৎ তপশিলীদের জন্য সংরক্ষিত আসন এবং 4টি রয়েছে জেনারেল আসন। কিন্তু এক্ষেত্রে রাজবংশীদের ভোট, 9টি বিধানসভা ক্ষেত্রে রাজবংশীদের ভোট একটি বড় গুরুত্বপূর্ণ এবং সে কারণেই এই যে রাজবংশীদের ভোট, তার একটা বড় মানে গ্রেটার সুপ্রিম অনন্ত মহারাজ অর্থাৎ বিজেপি রাজ্যসভার সাংসদ যেদিকে যাবেন, যেদিকে বলবেন, সেই রাজবংশীদের ভোটটা বেশিরভাগ ভোটটাই সেই দিকে পড়ে আর কি। সেটাকে মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে আসছেন বলে জানা যাচ্ছে। এবং এই বৈঠকটা যথেষ্টই গুরুত্বপূর্ণ যে এর আগে মুখ্যমন্ত্রীর সাথে অনন্ত মহারাজের একাধিকবার দেখা হলেও কোনোদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের বাড়িতে আসেনি। আমরা বিগত দিনে দেখেছি অমিত শাহ অসমে যে অনন্ত মহারাজের বাড়ি রয়েছে বঙ্গাইগাঁওতে, সেখানে গিয়েছেন। নরেন্দ্র মোদীর সভাতে অনন্ত মহারাজ গিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম এলেন অনন্ত মহারাজের বাড়িতে। সেটা অনন্ত মহারাজ নিজেও বলেছেন যে আমার খুব ভালো লাগছে যে মুখ্যমন্ত্রী প্রথমবারের জন্য বাড়িতে এসেছেন। তবে এদিন যে বৈঠক, সে বৈঠকে যেটা জানা যাচ্ছে যে আগামী যে 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের 9টি আসনকেই টার্গেট করেছেন এবং সেক্ষেত্রে মহারাজের ভূমিকাটা বড়। সেই বিষয়টাকে মাথায় রেখে এই বৈঠক এবং মহারাজের সঙ্গে সেই বিষয়ে কথা বলতে আসছে। দেখো, বিজেপি শিবির বরাবরের জন্য বলে আসে যে রাজবংশীদের জন্য যে কথা প্রশাসন বলছে বা তৃণমূল কংগ্রেস বলছে তা কাজ হয়নি, কটাক্ষ বারবার ধরে শোনায়। পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে বা কেন্দ্রকে ইঙ্গিত করে শোনায়। যেমন নারায়ণী সেনা নিয়ে তুমি জানো যে একে অপরের মধ্যে যে কটাক্ষের যে যুদ্ধ চলে। ফলে অবশ্যই বিজেপির ক্ষেত্রে অস্বস্তির কারণ বাড়লো আজকে। তার কারণ অনন্ত মহারাজ, যিনি এখনো বিজেপি রাজ্যসভার সাংসদ, তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন। এবং যেহেতু 2026-এর প্রস্তুতি 2024-এর ফল বেরোনোর পর থেকে শুরু হয়ে গেছে, সেদিক থেকে দেখতে গেলে উত্তরের নয়া রাজনৈতিক সমীকরণ এই বৈঠকের পর শুরু হতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আমরা আপনাদেরকে জানাবো কোচবিহারে সেখানে রণকৌশল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে কোচবিহারে বিপুল জয়, নিষেধকে হারিয়ে জয়ী বসুনিয়া।
এহেন পরিস্থিতিতে জয়ের পরে কোচবিহারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে যা জানা যাচ্ছে যে রণকৌশল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও যাবো আবিরের কাছে। আবির, একদিকে তো আমরা জানি যে যেমন অনন্ত মহারাজের সাথে বৈঠক হবে, তেমনি অন্যদিকে কিন্তু আজকে কোচবিহারে একটা রণকৌশল বৈঠকও রয়েছে। সেই বৈঠকও তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কথা হয়ে গেছে সেই সমস্ত নেতৃত্বের সঙ্গে, তার কারণ হচ্ছে যে সামনে সিতাইয়ের বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। এছাড়া কোচবিহারের এই আসনের এতদিন ধরে বিধায়ক ছিলেন জগদীশ চন্দ্র বসুনিয়া, তিনি এবারে লোকসভা তিনি সাংসদ হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা সময় ছিল যে কোচবিহার নিয়ে বিভিন্ন সময় তৃণমূলের নিজেদের নেতাদের প্রতি দ্বন্দ্বের কথা বারবার ধরে প্রকাশ্যে বা সামনে আসতে শুরু করেছিল। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, এই বার্তা বারবার ধরে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তারই ফলস্বরূপ হিসাবে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হয়েছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে কোন ইস্যুগুলোকে সামনে রেখে লড়াই করবে এবং সিতাইয়ের ক্ষেত্রে উপনির্বাচনের ক্ষেত্রে কার্যত কে দাঁড়াতে চলেছেন সেই সংক্রান্ত বার্তাও মূলত আজকের বৈঠক থেকে দেওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর। বেশ, আবির তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আপনাদেরকে আরো একটি ছবি দেখাবো। জয়ের পর আমরা জানি কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি আজ মদন মোহন মন্দিরে গিয়ে পুজো দেন, সেখানে অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী। আমরা দেখেছি যে বেলা 11:30 নাগাদ মদন মোহন মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল এবং এবার ঠিক 12টার সময় পৌঁছন মন্দিরে। এবং কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ, পার্থপ্রতিম বিশ্বাসরাও ছিলেন। মন্দিরে পুজো দেন, অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী, তারপর পুরোহিত ওনাকে আশীর্বাদ করেন, কপালে তিলক এঁকে দেন এবং তারপরে কিন্তু সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাড়ি দেন চকচকার উদ্দেশ্যে। আবারও যাবো, আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির আমাদের প্রত্যেকটা মুহূর্তের খবর আমাদেরকে আপডেট করছে কোচবিহার থেকে। আবির, তোমার থেকে একবার জানার চেষ্টা করবো। আমরা দেখেছি যখনই কোচবিহার সফরে যান তৃণমূল নেত্রী, তখন মদন মোহন মন্দিরে তিনি পুজো দেন। আজকেও তিনি কোচবিহার সফরে মদন মোহন মন্দিরে গিয়ে তিনি পুজো দেন, কিন্তু আজকের এই সফরটা কোথাও না কোথাও একটু হলেও আলাদা। তা একেবারেই তাই, তার কারণ লোকসভা নির্বাচনে জয়ের পর তিনি এখানে আসলেন এবং কোচবিহারের মতো আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ ছুড়েছিল এবং দেখা গিয়েছিল যে লোকসভা নির্বাচন যেদিনকে হয় সেদিনকে রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজয় মিছিল বার করে দেওয়া হয়েছিল। অনেকেই তা নিয়ে কটাক্ষ করেছিল, যদিও তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জের সুরে বলেছিল যে তারা এই আসন থেকে জয়লাভ করবে এবং কোচবিহারের মতো আসনে তারা নিশীথ প্রামাণিককে হারিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে হারিয়েছে তারা। ফলে কঠিন লড়াইয়ের জায়গাতে ছিল। ফলে এবং মদনমোহন মন্দিরে পুজো দেওয়া অবশ্যই কোচবিহারের মানুষ তাকে অত্যন্ত শুভ বলে মনে করেন, উত্তরের মানুষজন শুভ পরিচায়ক বলে তাকে মনে করেন সেখানে যাওয়া। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তিনি বলেওছেন যে মদনমোহন মন্দিরে যে গেস্ট হাউস আরও নতুন করে সেজে উঠছে, যারা কোচবিহার হেরিটেজ টাউনের কাজ চলছে, এছাড়া পর্যটকদের জন্য একাধিক কাজও শুরু হয়েছে এবং প্রত্যেকের মঙ্গল কামনার জন্য তিনি আজকে পুজো দিয়ে গেছেন এবং কোচবিহারে তিনি এর আগেও আমন্ত্রণ পেয়ে বারবার ধরে এসছেন এবং রাসমেলাতে তিনি ফের আসার ইচ্ছাও প্রকাশ করেছেন। ফলে সব মিলিয়ে লোকসভা নির্বাচনী আসন জেতার পরে তিনি স্বভাবতই খুশি এবং সেই ছবি আজকে ধরা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে দিয়েও।